পরিবেশ বান্ধব সবুজ কারখানা তৈরিতে শীর্ষে বাংলাদেশ, ধারে কাছেও নেই প্রতিযোগী দেশগুলো, তবুও মেলে না কাঙ্ক্ষিত দাম। ব্র্যান্ডিং জরুরি। শিথিল বিধিনিষেধের আগেই অস্বাভাবিক সড়ক মহাসড়ক, ঈদের পর আবারও কঠোরতা, দরিদ্রদের জন্য অর্থ বরাদ্দ প্রধানমন্ত্রী। মডার্নার টিকাদান শুরু, শিগগিরই 29 লাখ ডোজ আসছে জাপান থেকে। পুরো জুলাইয়ে খুলছে না সীমান্ত, দেশে আরো 203 প্রাণহানি, নতুন শনাক্ত 12,000-এর বেশি। ভুয়া সনদ প্রদান, প্রাভা হেলথের বিরুদ্ধে সাবেক আইনমন্ত্রীর পরিবারের অভিযোগ খতিয়ে দেখছে স্বাস্থ্য বিভাগ, প্রমাণ পেলে ব্যবস্থা। এবার খোলা জায়গায়ও হবে ঈদ জামাত, সারা দেশে বসবে কোরবানির পশুর হাট, বয়স্ক ও শিশুদের প্রবেশে কড়াকড়ি, বেচা কেনা হবে অনলাইনেও। করোনার মধ্যে নতুন আতঙ্ক, ডেঙ্গুর প্রকোপ, 24 ঘন্টায় রাজধানীর হাসপাতালে ভর্তি 48 জন, প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান। এবং জিম্বাবুয়ে প্রস্তুতি ম্যাচ খেলতে আজ মাঠে নামছে টাইগাররা, দলীয় অনুশীলন। ফুটবলে বড় জয়, লিগ শিরোপার আরও কাছে বসুন্ধরা কিংসের মেয়েরা। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 সংবাদের সাথে আছি আমি তাবাসসুম আহমেদ। দেখছিলেন শিরোনাম, এবার চলে যাচ্ছি পুরো সংবাদে। দুর্ঘটনা নয়, বরং পরিবেশ বান্ধব সবুজ কারখানা তৈরিতে শীর্ষে এখন বাংলাদেশ। উদ্যোক্তারা বলছেন, এক্ষেত্রে বাংলাদেশের ধারে কাছেও নেই প্রতিযোগী দেশগুলো। সবুজ কারখানার মনোরম পরিবেশ আর নিরাপত্তার কারণে শ্রমিকের স্বস্তি থাকলেও ক্রেতাদের কাছে পোশাকের বাড়তি দাম মিলে না কাঙ্ক্ষিত হারে। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, এক্ষেত্রে সামগ্রিকভাবে বাংলাদেশের ব্র্যান্ডিং প্রয়োজন, যা ভাবমূর্তি নিশ্চিত করবে বিশ্ব দরবারে। পরিবেশ বান্ধব কারখানা ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। মনোরম প্রাকৃতিক পরিবেশ আর সবুজের এমন সমারোহ দেখে বোঝার উপায় নেই এটি একটি পোশাক কারখানা। একটা সময় ছিল পোশাক খাত মানেই শ্রমঘন ঘিঞ্জি পরিবেশ, অগ্নিকাণ্ড আর দুঃসংবাদের ছড়াছড়ি। অবস্থা এখন এতটাই পাল্টেছে যে পরিবেশ বান্ধব এমন সবুজ কারখানা তৈরিতে বিশ্বে শীর্ষ অবস্থানে বাংলাদেশ। মহামারীকালে গাজীপুরের এই পরিবেশ বান্ধব কারখানার স্বাস্থ্য সুরক্ষা পদ্ধতি চোখে পড়ার মতো। স্বাস্থ্যবিধি মেনে কর্মস্থলে প্রবেশ, হাত ধোয়ার ব্যবস্থা কিংবা ক্যান্টিনে সারিবদ্ধভাবে খাবার গ্রহণ, সবকিছুই চলছে রুটিন মাফিক। আর ভেতরের পরিবেশটাও পর্যাপ্ত আলো বাতাসে ভরপুর। সুই সুতো আর যন্ত্রের গতির সাথে জানালার ধারে এমন সবুজ প্রকৃতি কাজেও স্বস্তি এনে দেয় শ্রমিকদের। বাইরে খোলামেলা রাস্তা, গাছগাছালি, বাতাস পায়, অনেক ভালো লাগে। প্রত্যেকটা গার্মেন্টসে ভালো পরিবেশ সৃষ্টি হোক। পরিবেশ বান্ধব কারখানার মান ও সনদ দেয়া যুক্তরাষ্ট্রের ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিলের হিসাবে বাংলাদেশে এমন পোশাক ও বস্ত্র কারখানার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 144-এ। এছাড়াও নির্মাণাধীন ও সনদ পাবার অপেক্ষায় আছে আরও প্রায় 500 সবুজ কারখানা। বিস্ময়কর হলেও মানের বিচারে ইন্ডাস্ট্রিয়াল বা শিল্প ক্যাটাগরিতে বিশ্বের শীর্ষ 100 কারখানার 39টি এখন বাংলাদেশের দখলে। প্রতিবেশী ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কাতেও এই সংখ্যা 10%-এরও কম। উদ্যোক্তারা বলছেন, পরিবেশ বান্ধব কারখানায় 10 থেকে 30% পর্যন্ত বাড়তি বিনিয়োগ প্রয়োজন হয়। কর্মপরিবেশের উন্নয়ন ও এমন কারখানার সংখ্যা বাড়াতে সরকারের বিশেষ নীতি সহায়তা প্রয়োজন। আমার ফ্যাক্টরি বা এরকম যারা গ্রিন ফ্যাক্টরি বা গুড ফ্যাক্টরি যারা অ্যাকর্ড অ্যালায়েন্সের সাথে কাজ করছে, তারা সবাই অন্তত হেলথ, সেফটি এবং এনভায়রনমেন্ট নিশ্চিতভাবেই কাজ করছে এবং এখানে যারা কাজ করছে তারা হ্যাপিলি কাজ করছে। নতুন যারা আসছেন এদেরকে আরো বেশি উৎসাহিত এবং আরো বেশি প্রণোদিত করার জন্য পলিসিগত আরো কিছু বেনিফিট আমার মনে হয় সবুজ কারখানা যারা নতুন উদ্যোক্তা তাদের জন্য ঘোষণা করা উচিত। পরিবেশ বান্ধব কারখানার বিপুল বিনিয়োগ বিশ্ব দরবারে পোশাকের ভাবমূর্তি উজ্জ্বল করতে বড় ভূমিকা রাখছে। এক্ষেত্রে সামগ্রিকভাবে বাংলাদেশের ব্র্যান্ডিংয়ে মনোযোগ এবং পোশাকের দাম বৃদ্ধিতে ব্র্যান্ড ক্রেতাদের নমনীয় হওয়ার কথা বলছেন অর্থনীতি বিশ্লেষকরা। দেশে এ ধরনের যারা বিনিয়োগ করেন তাদেরকে উৎসাহিত করা, তাদেরকে প্রণোদিত করা, যারা নাকি বিদেশি ব্র্যান্ড বায়ার যারা আছেন তাদেরও একটা দিক থেকে আমাদের তাদেরকেও একটা প্রেশার দেওয়ার একটা ব্যাপার আছে। পরিবেশ বান্ধব স্থাপনায় 50% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় এবং 40% পর্যন্ত পানির ব্যবহার কমিয়ে আনা সম্ভব। ফলে জ্বালানির এমন সাশ্রয় দীর্ঘমেয়াদে বড় সুফল বয়ে আনে সবুজ কারখানার উৎপাদনশীলতায়। বিশ্বমানের পরিবেশ বান্ধব কারখানার অনন্য উদাহরণ এখন বাংলাদেশ। রানা প্লাজা এবং তাজরিন দুর্ঘটনার পর যে ব্যাপক সংস্কার কার্যক্রম হাতে নেওয়া হয়েছিল তার সুফলও মিলছে তৈরি পোশাক খাতে। ফলে
একের পর এক গড়ে উঠেছে এমন অনন্য সবুজ কারখানা, যেখানে শ্রমিকরা কাজ করছেন অনেকটা নিশ্চিন্তে। অর্থনীতি বিশ্লেষকরাও বলছেন, আগামী দিনে তৈরি পোশাক শিল্পকে টেকসই করতে হলে সবার আগে গুরুত্ব দিতে হবে শ্রমিকের কর্মপরিবেশ এবং নিরাপত্তার বিষয়টি। বাবু কামরুজ্জামান, নিউজ 24, গাজীপুর। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কঠোর স্বাস্থ্যবিধি মেনে সব কার্যক্রম পরিচালনার অনুমতি দিয়ে চলমান বিধিনিষেধ শিথিল করা হয়েছে। 14 জুলাই মধ্যরাত থেকে 23 জুলাই সকাল 6টা পর্যন্ত বিধিনিষেধ শিথিল করে মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। একই সঙ্গে 23 জুলাই থেকে 5 আগস্ট ফের কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এই সময় বন্ধ থাকবে শিল্প কারখানাও। তৌফিক মাহমুদ মুন্নার প্রতিবেদন। চলতি মাসের 21 জুলাই বুধবার দেশে মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। আর এই ঈদকে সামনে রেখে গরুর হাট ও অর্থনৈতিক বিবেচনায় চলমান সর্বাত্মক লকডাউন 15 জুলাই থেকে ঈদের পরদিন অর্থাৎ 22 জুলাই পর্যন্ত শিথিল করেছে সরকার। তবে মানতে হবে স্বাস্থ্যবিধি। এ ব্যাপারে মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তবে ঈদের তৃতীয় দিন অর্থাৎ 23 জুলাই ভোর থেকে পরবর্তী 14 দিনের জন্য কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সরকার। ওই সময় বন্ধ থাকবে জরুরি সেবা ছাড়া সব ধরনের অফিস, পোশাক সহ সব শিল্প কারখানা ও গণপরিবহন। সরকারি কর্মচারীদের নিজ নিজ কর্মস্থলে অবস্থান করতে হবে। কাঁচা বাজার খোলা থাকবে সকাল 9টা থেকে বিকাল 3টা পর্যন্ত। অতি জরুরি প্রয়োজন ছাড়া কোনোভাবেই বাড়ির বাইরে যাওয়া যাবে না। নির্দেশনা অমান্য করলে নেওয়া হবে আইনি ব্যবস্থা। কঠোর লকডাউন বাস্তবায়নে পুলিশ, বিজিবির পাশাপাশি সেনাবাহিনীও মাঠে থাকবে। এদিকে শিথিল অবস্থায় ফেরিঘাট, বাস টার্মিনাল, লঞ্চ টার্মিনাল এবং কোরবানি পশুর হাটে ভিড় সৃষ্টি না করার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দিনের সংক্রমণ আগের দিনের হারকে অতিক্রম করে যাচ্ছে, এমন বাস্তবতা মাস্ক পরার পাশাপাশি কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতেই হবে। সামাজিক এবং স্বেচ্ছাসেবী দল দলমত নির্বিশেষে সকল রাজনৈতিক দলকে সচেতনতা বাড়ানোর জন্য ক্যাম্পেইন পরিচালনা করার আহ্বান জানাচ্ছি। করোনা ভাইরাস সংক্রমণ রোধে গত 1 জুলাই থেকে সারা দেশে চলছে সর্বাত্মক লকডাউন। এরপরও সংক্রমণ নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। এমন বাস্তবতায় শিথিল লকডাউনে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার পরামর্শ বিশেষজ্ঞদের। বাড়ি বা বাসা থেকে বের হওয়ার সময় অবশ্যই আমাদেরকে মাস্ক পরতে হবে, ভিড় এড়িয়ে চলতে হবে এবং একজন মানুষ থেকে আরেকজন মানুষের অন্তত 3 ফিট শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে। সবগুলো কাজ যদি আমরা একত্রে চালিয়ে নিতে পারি তাহলে অবশ্যই বিধিনিষেধ শিথিল থাকলেও আমরা করোনা প্রতিরোধী জীবনযাপন করতে পারব। তৌফিক মাহমুদ মুন্না, নিউজ 24, ঢাকা। এদিকে লকডাউন শিথিল হচ্ছে এমন ঘোষণা করার পরপরই রাস্তায় শুরু হয়েছে মানুষের বেপরোয়া চলাফেরা। কেউই মানছেন না স্বাস্থ্যবিধি। বিধিনিষেধ উপেক্ষা করে সড়কে পাল্লা দিয়ে চলছে ব্যক্তিগত গাড়ি। রাজধানীতে আইন শৃঙ্খলা বাহিনীর মামলা আর অর্থদণ্ডের প্রয়োগ ছিল ঢিলেঢালা। রাজধানীর বাইরের জেলাগুলোয় উপেক্ষিত লকডাউনের বিধিনিষেধ। আলী তালুকদার জানাচ্ছেন বিস্তারিত। চলছে লকডাউনের 13তম দিন। কোরবানির ঈদকে সামনে রেখে কঠোর বিধিনিষেধ শিথিলের ঘোষণা ও স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা আসার পরপরই সাধারণ মানুষ অনেকটাই যেন বেপরোয়া। ঢাকার রাস্তায় অন্যান্য দিনের তুলনায় বেড়েছে ব্যক্তিগত গাড়ির সংখ্যা। আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর তৎপরতা আগের মতো তেমন চোখে না পড়লেও মোড়ে মোড়ে ছিল গাড়ির জটলা। বিধিনিষেধ উপেক্ষা করে রাস্তায় বের হওয়া যানবাহনে দেওয়া হয়েছে মামলা। 500 টাকা কন্ট্যাক্ট হয়েছে, যাই ওখান থেকে নিয়ে চলে আসি। একবার তো ঘরে বসে থাকা যায় না, তাই না? এলে নিজস্ব কাজের জন্য বেরিয়েছি। ফেরিঘাটে যানজট পাইছি, গাবতলে যানজট পাইছি, ফলে প্রচন্ড যানজট। সরকারি বিধিনিষেধ শিথিল হলেও সচেতন মানুষ মনে করছেন এখন সুস্থ থাকতে হলে নিজেদের ব্যক্তিগত সুরক্ষা নিজেকেই নিশ্চিত করতে হবে। মানুষের চাপ বাড়ছে, আরো করোনার চাপ আরো বাড়তেছে, রুগীরা আরো ভয়ঙ্কর দেখা দেবে। ঘরে তাদের খাদ্য নাই, তো তাদের জন্য এটা একটা পজিটিভ সাইড। আর কিছুটা রিস্ক তো থেকে যাবে। যার মতো একেবারে স্বাভাবিকভাবেই চলাফেরা করে, শুধুমাত্র পরিবহনটা নাই। রাস্তায় হাঁটলে দেখা যায় ম্যাক্সিমাম মানুষের মুখে মাস্ক নেই। এদিকে রাজধানীর বাইরের জেলাগুলোতেও ছিল বিধিনিষেধ উপেক্ষা করে সাধারণ মানুষের বেপরোয়া চলাচল। চট্টগ্রামের প্রধান সড়কগুলোর পাশাপাশি বরিশাল জেলাতেও দেখা গেছে বিধি অমান্য করে ব্যক্তিগত গাড়ি ও মানুষের চাপ। আলী তালুকদার, নিউজ 24, ঢাকা। করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে চলমান বিধিনিষেধের কারণে ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের মানুষের সহায়তায়
3,200 কোটি টাকার 5টি নতুন প্রণোদনা প্যাকেজের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। 5 প্রণোদনার আওতায় দিনমজুর, পরিবহন শ্রমিক, ক্ষুদ্র ব্যবসায়ী সহ মোট 17,24,470 জন মানুষের জন্য 459 কোটি টাকা, শহর এলাকায় নিম্ন আয়ের মানুষের সহায়তার বিশেষ ওএমএস কার্যক্রম পরিচালনা করার জন্য 150 কোটি টাকা, 333 ফোন নম্বরে ফোন করে চাওয়া খাদ্য সহায়তা দিতে জেলা প্রশাসকদের অনুকূলে 100 কোটি টাকা, গ্রামীণ এলাকায় পল্লী সঞ্চয় ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক ও পিকেএসএফ এর মাধ্যমে 4% সুদে ঋণ দিতে আরও 1,500 কোটি টাকা এবং পর্যটন খাতের কর্মচারীদের বেতন ভাতা পরিশোধে ব্যাংক ব্যবস্থার মাধ্যমে 4% সুদে ওয়ার্কিং ক্যাপিটাল ঋণ দিতে 1,000 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের জুনের বেতন ও ঈদ বোনাস 19 জুলাইয়ের মধ্যে পরিশোধের আহ্বান জানিয়েছেন শ্রম প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান। ঈদের সরকারি ছুটির সঙ্গে মিলিয়ে পোশাক সহ সব শিল্পের শ্রমিকদের বদলি ছুটি পাওনা থাকলে সে বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন মালিক ও শ্রমিক পক্ষ। রাজধানীর বিজয়নগরের শ্রম ভবনে মঙ্গলবার বিকেলে আরএমজি বিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের সভায় এসব কথা বলেন শ্রম প্রতিমন্ত্রী। এতে মালিক, শ্রমিক ও সরকার পক্ষের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যে সকল মালিক এই নির্দেশনা মানবেন না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দেশে করোনায় আক্রান্ত হয়ে 24 ঘন্টায় আরো 203 জনের মৃত্যু হয়েছে। নতুন রোগী শনাক্ত হয়েছেন 12,198 জন। মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। 24 ঘন্টায় মোট 41,755 জনের নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে 29.21%। সব মিলিয়ে দেশে এ পর্যন্ত করোনা সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 10,47,155 জন। মোট মৃত্যু হয়েছে 16,842 জনের। একদিনে নতুন সুস্থ হওয়া 7,646 জন সহ এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 8,89,167 জন। 24 ঘন্টায় সবচেয়ে বেশি 61 জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এবার মডার্নার টিকার যুগে প্রবেশ করল বাংলাদেশ। দেশের 12টি সিটি কর্পোরেশনে একযোগে প্রয়োগ করা হচ্ছে করোনা ভাইরাস প্রতিরোধী মডার্নার ভ্যাকসিন। এদিকে টিকার কার্যক্রম শুরু হয়েছে দেশের সব জেলা উপজেলাতেও। বিশেষজ্ঞরা বলছেন, কৃষক, শ্রমিক, শিক্ষার্থী আর ক্ষুদ্র ব্যবসায়ীদের গণহারে টিকার আওতায় আনা না গেলে সহসা সুফল মিলবে না। আরফিন শাকিল জানাচ্ছেন বিস্তারিত। দেশে এখন পর্যন্ত টিকা এসেছে 4টি কোম্পানির। প্রতিটি টিকা গণহারে প্রয়োগ করার আগে কিছু জনগোষ্ঠীর উপর পরীক্ষামূলক প্রয়োগ করে পার্শ্ব প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করা হয়েছিল। তবে সেই নিয়ম এবার মডার্নার টিকার ক্ষেত্রে মানা হয়নি। কোভ্যাক্স থেকে পাওয়া মডার্নার 25 লাখ টিকা পার্শ্ব প্রতিক্রিয়া পর্যবেক্ষণ না করে মঙ্গলবার সকাল থেকে গণহারে প্রয়োগ শুরু হয়। দেশে 12টি সিটি কর্পোরেশনে 1 মাস সময়সীমা নির্ধারণ করে 12 থেকে 13,000 মডার্নার টিকা প্রয়োগ করা হবে। তো মডার্নার টিকাটা দেওয়া হচ্ছে, আসলে এটা আমার কামনা ছিল যে আমি যদি একটা ভালো একটা টিকা দিতে পারি। অলরেডি আমাদের 250 কিন্তু দেওয়া হয়ে গেছে এবং আগ্রহটা অনেক বেশি। মানুষ এখন পর্যন্ত এই সকাল থেকে পর্যন্ত কারো কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া হয়নি। সোমবার থেকে দেশের জেলা পর্যায়ে সিনোফার্মের টিকা দেওয়া শুরু হয়। মঙ্গলবার গণটিকা কার্যক্রমের আওতায় আসে দেশের সব উপজেলা। টিকা নিতে কেন্দ্রে কেন্দ্রে মানুষের উপচে পড়া ভিড় দেখা যায়। সদর হাসপাতালের কেন্দ্রে 400 করে টিকা দেওয়ার কথা থাকলেও পরিস্থিতি সামাল দিতে বাড়ানো হয় ডোজের সংখ্যা। স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না, শুধু মুখের মাস্কটা, আরেকটা অংশ তো মানা হচ্ছে না, সোশ্যাল ডিস্টেন্সিং নাই। লোকজনের যে গ্যাঞ্জাম, এই কারণে টিকা দিতে আসিয়া সুরক্ষিত হইলাম না, সুরক্ষিত না হয়ে ফিরে গেলাম, এইটা নিয়ে একটু শঙ্কিত থাকলাম। জাতীয় টিকা পরামর্শ কমিটির সদস্য বেনজির আহমেদ বলেছেন, পরিবহন শ্রমিক আর ক্ষুদ্র ব্যবসায়ীদের টিকার আওতায় আনা গেলে লকডাউনের প্রয়োজনীয়তা অনেক কমে যাবে। আমাদের পরিবহনের সাথে যারা জড়িত, পরিবহন মালিক, শ্রমিক, বিভিন্ন মার্কেটে যারা বিক্রি করে, তারা সুপার স্প্রেডার, তাদেরকে টিকা দেওয়া উচিত আগে। 18 বছরের উপরে সকল শিক্ষার্থীকে টিকা দেওয়া উচিত। সর্বোচ্চ এখান থেকে সুবিধাটা পাই
আমাদের সেইভাবে পরিকল্পনা করে টিকা দিতে হবে। টিকা পাওয়া নিয়ে সুখবর দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। চলতি মাসে বিভিন্ন উৎস থেকে 1,09,00,000 আর আগস্টে 1,28,00,000 টিকা পাওয়ার সম্ভাবনার কথা জানান তিনি। চলতি মাসে জাপান থেকে 29 লাখ অ্যাস্ট্রাজেনেকার টিকা পাওয়ার সম্ভাবনা থাকায় অপেক্ষা শেষ হবে দ্বিতীয় ডোজ বাকি থাকা প্রায় 15 লাখ মানুষের। আরিফিন শাকিব, নিউজ 24, ঢাকা। খুব শিগগিরই জাপান থেকে 29 লাখ ভ্যাকসিন আসবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। এছাড়া ইইউ থেকে 10 লাখ এবং কোভ্যাক্সের আওতায় আরও 6,20,000 টিকা শিপমেন্টের অপেক্ষায় আছে বলেও জানান তিনি। মঙ্গলবার নিজ বাসভবনে কয়েকটি গণমাধ্যমের সাথে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী সব তথ্য জানান। আসন্ন তাসখন্দ সফরে চীনের পররাষ্ট্রমন্ত্রীর সাথে আলাদা বৈঠকে সিনোফার্মের আরও টিকা উপহারের ঘোষণা আসতে পারে বলেও জানান মোমেন। করোনার এই প্রকোপে ভারতের সীমান্ত বন্ধ থাকছে 31 জুলাই পর্যন্ত। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, তার এই সফরে চীনা পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও ভারত ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সাথে আলাদা বৈঠক করবেন তিনি। বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ে সহযোগিতার অনুরোধ করবেন পররাষ্ট্রমন্ত্রী। রোহিঙ্গাদের বাংলাদেশ সরকার নয়, বরং জাতিসংঘের তত্ত্বাবধানে করোনার টিকা দেওয়া হবে বলেও জানান তিনি। চীন এবং রাশিয়া এই দুদেশের সাথেই আমরা কো-প্রোডাকশনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং দুদেশই এটা করতে রাজি। আপনার চীন বলেছে, চীনের 2টা ফার্মই, সিনোফার্ম এন্ড সিনোভ্যাক, তারা এটা কো-প্রোডাকশনে যেতে রাজি আছে। তারা আবার কিছু আমাদের এখানকার ফার্মাসিউটিক্যাল কোম্পানির সাথে আলাপ করে, দে হ্যাভ সিলেক্টেড সাম কোম্পানি অলসো। এখন কোম্পানির সাথে তারা দেন দরবার করতেছে, কোম্পানি তাদের সাথে কত হিসাব নিকাশ করছে। এইগুলোতে কোম্পানি এখন সুযোগ পাইছে যে একাধিক লোক কো-প্রোডাকশন করতে যাচ্ছে, তারাও সেখানে একটা কিসে দেন দরবার করতেছে। এইটা যে কোনো মুহূর্তে হয়ে যাবে। মরণব্যাধি করোনা টেস্ট রিপোর্ট নিয়ে আবারও জালিয়াতির অভিযোগ উঠেছে। রাজধানীর প্রাভা হেলথ নামের এক বেসরকারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে এই অভিযোগ দিয়েছেন সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদের ছেলে মাহফুজুল হক। লিখিত অভিযোগ দেওয়ার ঘটনা তদন্ত করে দেখছে স্বাস্থ্য অধিদপ্তর। প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন তারা। একই ধরনের অভিযোগ উঠেছে রাজশাহীতেও। বিস্তারিত হাবিবুল ইসলাম হাবিবের রিপোর্টে। করোনা পরীক্ষা নিয়ে আবারও জালিয়াতির অভিযোগ। গেল বছর হরহামেশাই ভুয়া করোনা সার্টিফিকেট দিয়ে দেশব্যাপী আলোচিত হয় জিকেজি হেলথ কেয়ার ও রিজেন্ট হাসপাতাল। এর মূল হোতারা এখনও কারাগারে। সে ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার ভুয়া করোনা পরীক্ষার সনদ দেওয়ার অভিযোগ উঠেছে প্রভা হেলথ নামের এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে। সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদের ছেলে ডাক্তার মাহফুজ শফিক নিউজ 24-কে জানান, সম্প্রতি 2 সন্তান ও স্ত্রীর করোনা টেস্ট করান প্রভা হেলথে, কিন্তু কোনো ধরনের লক্ষণ ছাড়াই তাদের 3 জনেরই করোনা পজিটিভ আসে। এতে সাবেক আইনমন্ত্রী সহ তার পরিবার বিচলিত হয়ে পড়েন। পরদিনই পরিবারের 20 সদস্যকে একসাথে করোনা পরীক্ষা করান আইইডিসিআর থেকে। সেই পরীক্ষার ফলাফল সবারই নেগেটিভ আসে। এই ঘটনার সঠিক তদন্ত ও এর যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানায় সাবেক আইনমন্ত্রীর পরিবার। এটা শোনার পর তো আর তো বুঝতেই পারতেছেন, পুরা পরিবার সহ আমরা সহ জাস্ট শকড, যেটা কি হলো। ওরা যে আমাদের এরকম করলো, আমি সংশ্লিষ্ট যত দপ্তর আছে আমার জ্ঞানের মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ে সুষ্ঠু তদন্তের জন্য আবেদন করছি এবং আমি অফিসিয়ালি তাদের কাছে অ্যাপ্লিকেশন দিয়েছি এবং আমি আশা করব এই অন্যায় যেন আমার মতো আর কারোর সাথে না হয়। অভিযোগের বিষয়ে জানতে বনানীতে প্রভা হেলথে গেলে এ বিষয়ে কথা বলতে রাজি হননি সংশ্লিষ্ট কেউই। তবে লিখিত জবাবে জানান, বিশ্বের কোনো টেস্টই শতভাগ সঠিক হয় না, কোনো ক্ষেত্রে পজিটিভ থাকলেও নেগেটিভ আসে। আমি এর সম্বন্ধে কোনো কমেন্টই করতে পারছি না ভাই। আমাদের যে টিম আছে ওদেরকে বলি এগুলো খবর নিতে। প্রশ্ন হলো, তাদের এই বক্তব্য সঠিক হলে একসাথে 3 জনেরই করোনা পজিটিভ হলো কিভাবে? প্রভা হেলথের এই বক্তব্য সঠিক নয় বলে মনে করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। করোনার ব্যাপারে যে আরটিপিসিআর, এখানে সাধারণত এই ত্রুটি হওয়ার কথা নয়, অথবা মেশিনের কোন রকম ত্রুটি আছে কিনা এর জন্য একটা তদন্ত করা যেতে পারে। স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র জানান, তাদের এই অভিযোগ খতিয়ে দেখা হবে। প্রভা হেলথ করোনার জাল সনদ দিয়ে থাকলে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। যদি অভিযোগ এসে থাকে এটি তারা যাচাই বাছাই করে দেখবেন, তদন্ত করে দেখবেন এবং সেখানে যদি প্রকৃত
কারো দোষ থেকে থাকে নিশ্চয়ই এটি স্বাস্থ্য অধিদপ্তর ব্যবস্থা নেবে। করোনার সনদ জালিয়াতি করে বিদেশি মানুষদের সঙ্গে প্রতারণার অভিযোগে রাজশাহীতে 3 জনকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ। বুধবার রাতে ও বৃহস্পতিবার সকালে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। আগামী 21 জুলাই উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। এ উপলক্ষে সিটি কর্পোরেশনের সিদ্ধান্তে আগামী 17 জুলাই থেকে রাজধানীর 22টি অস্থায়ী হাট থেকে বেচা বিক্রি শুরু হবে। এরই মধ্যে কোরবানির পশু আসতে শুরু করেছে এসব হাটে। জমে উঠেছে গাবতলীর স্থায়ী গরুর হাট এবং বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মও। স্বাস্থ্যবিধি মেনে সারা দেশে কোরবানির পশু পরিচালনার সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। তালুকদার বিপ্লব জানাচ্ছেন বিস্তারিত। রাজধানীর 2 সিটি কর্পোরেশনের সিদ্ধান্তে আগামী 17 জুলাই থেকে ঢাকার কোরবানির পশুরহাট বসবে। চলবে ঈদের দিন 21 জুলাই পর্যন্ত, অর্থাৎ 5 দিন। তাই এর মধ্যে 2 সিটি কর্পোরেশনের 20টি হাটের সব প্রস্তুতি শেষ। এই গরু রাখার কোনো সমস্যা আমাদের এখানে নাই। বেশি মাথা রাখছি যে স্বাস্থ্যবিধি কিভাবে নিশ্চিত করা যায়। উত্তরা 17 নম্বর সেক্টর বৃন্দাবন হাট এবং দক্ষিণ খান কাওলা শিয়ালডাঙ্গা কোরবানি পশুর হাটে ঘুরে দেখা যায় এর মধ্যে কোরবানির পশু নিয়ে আসছেন ব্যাপারীরা। একই চিত্র দেখা যায় আফতাবনগর ও ভাটারা 100 ফিট সড়কের গরুর হাটগুলোতে। এখন তো মনে করেন যে লোকজন আসলে এখন বিক্রি শুরু করে দেবো। 65 থেকে 70-এর মধ্যে আমরা ছেড়ে দেবো। পাবনার বস, এটা পাবনার কিং। ক্রেতার লাগালি থেকে গরু বিক্রয় করবো। এদিকে কোরবানির পশু কেনা বেচা জমে উঠেছে গাবতলীর স্থায়ী গরুর হাটে। এছাড়া অনলাইনে আগেভাগেই কোরবানির পশু কিনে রাখছেন অনেকে। 2-1 দিন যাওয়ার পর আমি মনে করতেছি যে রিজনেবল আমাদের আয়ত্তের ভিতরে আসবে। হাসিল সহ নিচে 75। দেখতে এসে আমাদের গরুটা চয়েস হয়েছে, আমরা যার জন্য গরুটা নিয়ে নিলাম। এবারে কোরবানির পশু হাটে সবাইকে স্বাস্থ্যবিধি পালন সহ ইজারাদারদের দেওয়া হয়েছে বেশ কিছু শর্ত। বুধবার সচিবালয় অন্ত মন্ত্রণালয়ের এক সভায় এ বিষয়ে কথা বলেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। এ সময় যথাযথ স্বাস্থ্যবিধি এবং সরকারি নির্দেশনা মেনে সারা দেশে কোরবানির পশুর হাট পরিচালনার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানান তিনি। ইতিমধ্যে জানাই দিয়েছি, তারপরে দিয়েও আমরা আমাদেরকে জেলা প্রশাসক এবং ইএনওদেরকে আজকে একটা সুনির্দিষ্টভাবে এই মিটিং এর আলোকে জানাই দেওয়া হয়। নির্দিষ্ট স্থানে কোরবানির পশু এবং বর্জ্য ব্যবস্থাপনার প্রস্তুতি নিয়ে ভার্চুয়াল আলোচনায় অংশ নেন ঢাকার 2 সিটি, গাজীপুর সিটি কর্পোরেশন এবং দেশের বিভিন্ন সিটি কর্পোরেশনের মেয়ররা। জবাই হবে। তালুকদার বিপ্লব, নিউজ 24, ঢাকা। দেশ যখন এগিয়ে যাচ্ছে তখনই ডক্টর কামাল হোসেন, ডেভিড বার্গম্যান ও তারেক রহমানরা দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। বিদেশ থেকে তাদের দেশ বিরোধী ষড়যন্ত্র মোকাবেলায় দেশবাসী প্রস্তুত আছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক। মঙ্গলবার সন্ধ্যায় ধানমন্ডিতে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ছাত্রলীগের সঙ্গে মতবিনিময় এসব কথা বলেন তিনি। এ সময় আওয়ামী লীগের আরও সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। কামাল হোসেন সাহেবদের মতো মানুষেরা জনগণের কাছে সকল গ্রহণযোগ্যতা হারিয়ে এই গণভিত্তিক মানুষগুলি ষড়যন্ত্রে লিপ্ত হয়। যেখানে আত্মমানবতা সেখানে আওয়ামী লীগ, সেখানে ছাত্রলীগ, এবং এই শিক্ষা আমাদেরকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিয়েছেন এবং একই সঙ্গে তারই কন্যা তার ধারাবাহিকতায় আজকে সে আত্মমানবতার সেবার কর্তব্যকে সবার ঊর্ধ্বে তুলে ধরেছেন। রূপগঞ্জে হাশিম ফুড কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহত শ্রমিকদের প্রত্যেক পরিবারকে আইএলও কনভেনশন অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। মঙ্গলবার 7 সদস্যের বিএনপি কেন্দ্রীয় নেতাদের প্রতিনিধি দল রূপগঞ্জে কারখানাটি পরিদর্শন করেন। পরে সাংবাদিকদের কাছে নজরুল ইসলাম এই দাবি জানান। পরিবেশ যে কর্মের উপযোগী না, এখানে এত বড় ফ্লোর, সেখানে মাত্র 2টি সিঁড়ি, এবং তাও শোনা যায় যে 1টি সিঁড়ি ব্যবহৃত হয় নাই বা করা যেতে পারে নাই। এগুলেন দেখারও দায়িত্ব তাদের ছিল। আমরা মালিকের অবহেলার জন্য আমরা নিন্দা জানাই, তার চেয়ে বেশি নিন্দা জানাই যে মালিক না হয় তার মুনাফা বাড়ানোর জন্য অবহেলা করেছে, কিন্তু সরকার তো রাষ্ট্রের সব মানুষের কল্যাণ দেখার দায়িত্বপ্রাপ্ত।
তারা কি করেছে? দাবি করব যে রানা প্লাজার শ্রমিকদেরকে যে হারে যেভাবে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে, এই হাশেম ফুডসেরও নিহত এবং আহত শ্রমিকদেরকে সেভাবে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা হোক এবং এই উদ্যোগ নেওয়ার দায়িত্ব সরকারের। খুলনায় সেনাবাহিনীর উদ্যোগে দুস্থদের মাঝে ত্রাণ সহায়তা প্রদান ও 55 পদাতিক ডিভিশনের সেনা সদস্যদের টহল কার্যক্রম পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদ। মঙ্গলবার সকালে খুলনা জেলা স্টেডিয়ামে দুস্থদের মাঝে এই ত্রাণ সহায়তা দেন সেনাপ্রধান। পরে তিনি শিববাড়ি মোড়ে 55 পদাতিক ডিভিশনের সেনা সদস্যদের টহল কার্যক্রম পরিদর্শন করেন। সেখানে মাঠ পর্যায়ে নিয়োজিত সেনা সদস্যদের প্রতিকূল সময়ে সঠিকভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেন। এ সময় সেনা সদরের ঊর্ধ্বতন কর্মকর্তা 55 পদাতিক ডিভিশনের GOC মেজর জেনারেল মোহাম্মদ নুরুল আনোয়ার সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে খুলনা সার্কিট হাউসে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় করেন সেনাবাহিনী প্রধান SM শফিউদ্দিন আহমেদ। দুস্থদের মাঝে সারা দেশে ত্রাণ বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে মঙ্গলবার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়। ত্রাণ সহায়তা কার্যক্রমের উদ্বোধন করেন বসুন্ধরা গ্রুপের সেক্টর এ মার্কেটিং এবং ICCBর প্রধান পরিচালন কর্মকর্তা MM জসিমউদ্দিন। উপস্থিত ছিলেন ICCBর কর্মকর্তা ও কর্মচারীরাও। ত্রাণ সামগ্রীর পাশাপাশি সকলের মাঝে মাস্ক বিতরণ এবং সচেতনতামূলক পরামর্শ দেওয়া হয়। মহামারীর মধ্যে রাজধানীতে বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। স্বাস্থ্য দপ্তরের তথ্য বলছে, গত মাসের তুলনায় চলতি মাসের প্রথম 13 দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন প্রায় দ্বিগুণ মানুষ, যার মধ্যে গত 24 ঘন্টায় নতুন আক্রান্ত রোগীর সংখ্যা 48 জন। এ নিয়ে রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা সেবা নিচ্ছেন 235 জন রোগী। করোনার পাশাপাশি ডেঙ্গুর প্রকোপ বাড়ায় চিকিৎসা সেবা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন চিকিৎসকরা। নাইমাল জিকর প্রতিবেদন। রাজধানীতে করোনার পাশাপাশি পাল্লা দিয়ে বাড়তে শুরু করেছে এডিস মশাবাহিত ডেঙ্গু সংক্রমণ। গত মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির সংখ্যা ছিল 271 জন, আর চলতি জুলাই মাসের প্রথম 13 দিনে এই সংখ্যা প্রায় দ্বিগুণ বেড়ে 500 ছুঁই করছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, সর্বশেষ গত 24 ঘন্টায় রাজধানীর বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে 48 জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে রাজধানীর 41টি হাসপাতালে মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 235 জনে। রাজধানীর বাইরের হাসপাতালে রয়েছেন একজন ডেঙ্গু আক্রান্ত রোগী। আর চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে মোট ভর্তি হয়েছেন 844 জন রোগী। তাদের মধ্যে জানুয়ারিতে 32 জন, ফেব্রুয়ারিতে 9 জন, মার্চে 13 জন, এপ্রিলে 3 জন, মেতে 43 জন, জুনে 271 জন এবং 13 জুলাই পর্যন্ত 473 জন রোগী ভর্তি হন, যার মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 608 জন। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসা নেওয়া রোগীদের মধ্যে স্যার সলিমুল্লাহ মিটফোর্ড হাসপাতালে 21 জন, ঢাকা শিশু হাসপাতালে 18 জন, সম্মিলিত সামরিক হাসপাতাল CMH-এ 10 জন সহ মোট 49 জন, আর হলি ফ্যামিলি হাসপাতালে 15 জন, স্কয়ার হাসপাতালে 10 জন, ল্যাব এইডে 4 জন, ধানমন্ডি সেন্ট্রাল হাসপাতালে 13 জন, কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে 50 জন, খিলগাঁও খিদমা হাসপাতালে 6 জন এবং আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে 30 জন সহ বেসরকারি বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন 186 জন ডেঙ্গু আক্রান্ত রোগী। জনস্বাস্থ্য ও রোগতত্ত্ব বিশেষজ্ঞরা বলছেন, করোনার উচ্চ সংক্রমণকালে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পেলেও মৃত্যু এখনো শূন্যের কোটায়। তবে এভাবে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে থাকলে চিকিৎসা সেবা দিতে বিপাকে পড়তে হবে বলেও মনে করছেন তারা। চলমান করোনা অতিমারির কারণে দেশের চিকিৎসা ব্যবস্থা এখন চাপগ্রস্ত, তাই ডেঙ্গু রোগীদের চিকিৎসা অনেকাংশেই ব্যাহত হচ্ছে, তাদের রোগ নির্ণয়েও দেরি হচ্ছে। এদিকে এডিস মশা দমনে রাজধানী জুড়ে ক্র্যাশ প্রোগ্রাম চালাচ্ছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। এডিস মশার লার্ভা মিললেই ভবন বা প্রতিষ্ঠানের মালিককে জরিমানার আওতায় আনছেন তারা। তারা পানির ট্যাঙ্কিতে বা লিফটের গোড়ায় বা বিভিন্ন কন্টেনারে যে পানি পাওয়া গেছে তাতে লার্ভা পাওয়া গেছে, প্রায় 10টা বাড়িতে এই পর্যন্ত 70,000 টাকা জরিমানা হয়েছে। সরকারের উদ্যোগের পাশাপাশি ভাঙা পাত্র, গাড়ির টায়ার কিংবা নির্মাণাধীন ভবনে যাতে পানি জমে থাকতে না পারে সেজন্য সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। তা না হলে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ভয়াবহ রূপ নেবে। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা।
চট্টগ্রামে এক ইউনিয়ন পরিষদ সদস্যের কার্যালয় থেকে এক নির্মাণ শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে কর্ণফুলী উপজেলার চর পাথরঘাটা ইউনিয়নের ইছানগরের সংরক্ষিত মহিলা ওয়ার্ড সদস্য আসিয়া বেগমের কার্যালয় থেকে লাশ উদ্ধার করা হয়। লাশটি নুরুল আলম নামে এক নির্মাণ শ্রমিকের। পাওনা টাকা আদায়ের জন্য ওই কার্যালয় নিয়ে আটকে নির্যাতনের পর তাকে হত্যা করা হয়েছে বলে তার পরিবারের অভিযোগ রয়েছে। এই ঘটনায় ইউপি সদস্য সহ 4 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে 3 জনকে। যিনি মারা গেছেন মৃত ব্যক্তি উনার ছেলেরা আপাতত 4 জনকে আসামি করে আমাদের একটি মামলা দায়ের করার আমাদের কাছে এজাহার দিয়েছেন। সেই এজাহারটা আমরা মামলা হিসেবে নেব। সেই মামলা ইউপি মেম্বারকে তারা আসামি করেছে এবং তাদের সকলকে আমরা গ্রেফতার করেছি। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। পিকে হালদার কাণ্ডে আলোচনায় আসা আর্থিক প্রতিষ্ঠান পিপলস লিজিং অ্যান্ড ফিনান্সিয়াল সার্ভিস লিমিটেডকে অবসায়ন না করে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে পরিচালনা পর্ষদ গঠন করে দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকারের একক হাইকোর্ট বেঞ্চ লিখিত আদেশে বোর্ড সদস্যদের পরিচয় প্রকাশ করেছেন। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী কামাল উল আলমকে চেয়ারম্যান এবং আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের সাবেক এমডি মোহাম্মদ জালালউদ্দিনকে ব্যবস্থাপনা পরিচালক করে 10 সদস্যের এই বোর্ড গঠন করে দিয়েছেন আদালত। একই সাথে ঋণ খেলাপিদের 30 দিনের মধ্যে ডাউন পেমেন্ট পরিশোধ করার নির্দেশ দিয়েছেন আদালত। এবার প্রবাসের খবর। মুজিব বর্ষে বঙ্গবন্ধুর চেতনা বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে কাজ করছে ডেনমার্ক আওয়ামী লীগ। কোপেনহেগেনের অ্যামাজার স্ট্যান্ডার্ড পার্কে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে সব কথা বলেন সংগঠনটির নেতারা। এ সময় উপস্থিত ছিলেন ডেনমার্ক আওয়ামী লীগের সভাপতি মোস্তফা মজুমদার বাচ্চু, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সহ আরো অনেকে। অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ চায়না অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে চীনের ক্ষমতাসীন দল চায়না কমিউনিস্ট পার্টির শততম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সোমবার ওয়েবিনারের মাধ্যমে এক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে 25 সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি এবং 3 সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি ঘোষণা করা হয়। অ্যাপকার নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক ও সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ শাহাবুল হকের সঞ্চালনায় মূল বক্তব্য রাখেন অধ্যাপক ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চীনা দূতাবাসের মিনিস্টার কাউন্সিলর ও ডেপুটি চিফ অব মিশন ইয়ান হুয়ালং, সাবেক নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম শাখাওয়াত হোসেন, চীনা দূতাবাসের প্রথম সচিব জুলিয়া জু এবং অ্যাপকার প্রেসিডেন্ট ও চীনে নিযুক্ত সাবেক বাংলাদেশের রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমেদ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। নেপালের নতুন প্রধানমন্ত্রী হলেন শের বাহাদুর দেউবা। মঙ্গলবার সংবিধান অনুযায়ী তাকে নিয়োগ দেন দেশটির প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারী। এর মধ্য দিয়ে পঞ্চমবারের মতো নেপালের প্রধানমন্ত্রী হলেন দেউবা। এর আগে 4 বার প্রধানমন্ত্রী হলেও কোনোবারই পূর্ণ সময়ের জন্য পদে থাকেননি তিনি। সোমবার সুপ্রিম কোর্ট নির্দেশনা বাস্তবায়নেই মঙ্গলবার শের বাহাদুরের কাছে ক্ষমতা হস্তান্তর করেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। ওই দিন সর্বোচ্চ আদালত নির্দেশ দেন মঙ্গলবার বিকেল 5টার মধ্যে শের বাহাদুর দেউবাকে প্রধানমন্ত্রী করার। 1995 সালের সেপ্টেম্বর মাসে প্রথম নেপালের প্রধানমন্ত্রী হন দেউবা। এবারে খেলার খবর। জিম্বাবুয়ে সফরে টেস্টের লড়াই শেষে 16 জুলাই রঙিন পোশাকে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। আজ প্রস্তুতি ম্যাচে নিজেদের ঝালাই করে নেবেন তামিম ইকবালরা। তার আগে দ্বিতীয় দিনের মতো অনুশীলন করেছে টাইগাররা। অনুশীলন শেষে বিসিবির এক ভিডিও বার্তায় কথা বলেন মোসাদ্দেক হোসেন সৈকত। অফ স্পিনিং এই অলরাউন্ডার মনে করেন ব্যাটিং ও বোলিংয়ে অনেক বেশি অপশন থাকায় বাংলাদেশ দল ওয়ানডেতে অন্যান্য দলের চেয়ে এগিয়ে থাকবে।
চার সিনিয়র ক্রিকেটার শকিব, তামিম, মুশফিক ও মাহমুদুল্লাহদের পাশাপাশি তরুণদের নিয়েই আশাবাদ ব্যক্ত করেন তিনি। মোসাদ্দেকের ধারণা, বোলারদের জন্য কঠিন হয়ে উঠবে এই সফর, তবে টেস্টের মতো সীমিত ওভারের সিরিজেও ব্যাটসম্যানরা ভালো করবেন বলে আশাবাদ তার। যে টিমটা ওয়ানডে স্পেশালি, তো এখানে অন্যান্য অনেক টিমের থেকে আমরা এই দিক থেকে আগে আছি যে আমাদের টিমে যে চারজন এক্সপিরিয়েন্স প্লেয়ার আসে এবং সাথে যারা ইয়াং কম্বিনেশন আছে, তো এটা অন্যান্য অনেক টিমে হয়তো নাই। সো এই দিক থেকে আমি মনে করি যে আমাদের অবস্থান খুব ভালো এবং অবশ্যই আমাদের অপশন অনেক বেশি, ম্যাক্সিমাম নাম্বারস অফ প্লেয়ার যারা অনেক বোলিং ব্যাটিং দুইটাই করতে পারে। সো এটা টিমের জন্য খুবই ভালো একটা সাইট। আতাউর রহমান ভূঁইয়া কলেজ স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ৩-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে বসুন্ধরা কিংস। এই জয় 11 ম্যাচে 33 পয়েন্ট নিয়ে নারী ফুটবল লিগের শিরোপা জয়ের পথে আরও এক ধাপ এগিয়ে গেল আবু ফয়সালের শিশুরা। দলের হয়ে জোড়া গোল করেছেন সাবিনা, সেই সঙ্গে বসুন্ধরা কিংসের জার্সিতে 50তম গোলের মাইল ফলক স্পর্শ করলেন এই স্ট্রাইকার। মাহফুজুল ইসলাম জানাচ্ছেন বিস্তারিত। মাত্র 22 মিনিটে প্রথম গোলটি করার পরই সাবিনা স্পর্শ করলেন ভিন্ন এক মাইল ফলক। বসুন্ধরা কিংসের জার্সিতে নিজের 50তম গোলের দেখা পেয়েছেন তিনি, আর সেই বার্তা সাথে সাথেই ছড়িয়েছে কিংস অফিসিয়াল ফেসবুক পেজের মাধ্যমে। এবারের আসরের শক্তিশালী দল আতাউর রহমান ভূঁইয়া কলেজ স্পোর্টিং ক্লাবের বিপক্ষে সাবিনার জোড়া আঘাত। দ্বিতীয় গোলটি আসে ম্যাচের 31 মিনিটে। জোড়া গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় কিংস। প্রতিদ্বন্দ্বিতার আভাস মিলেছে আতাউর রহমান ভূঁইয়া কলেজ স্পোর্টিং ক্লাবের খেলায়, কিন্তু গোলের দেখা পায়নি তারা। উল্টো ম্যাচের 89 মিনিটে দলের তৃতীয় ও নিজের প্রথম গোলটি করে দলকে আনন্দে ভাসান তহুরা। এই জয়ে খুশি দলের কোচ ও ফুটবলাররা। সাবিনা প্রথম দিকে শারীরিকভাবে একটু সমস্যা ছিল, কিন্তু পরবর্তীতে এটা ওভারকাম করে এখন সাবিনা গোলের ধারা ফিরে আসছে। এই জন্য আমাদের খুব ভালো লাগছে এবং আগামী ম্যাচগুলোতে সে আরও ভালো করবে। আতাউর রহমান আমাদের সাথে খুব ভালো ফাইট দিচ্ছে, এটা আতাউর রহমানের জন্য খুব ভালো জিনিস এবং মহিলা লিগের জন্য খুব ভালো একটা অ্যাচিভমেন্ট। আমি মনে করি যে আগামীতে আরও এরকম আর একটা টিম আসলে লিগ আরও কম্পিটিটিভ হবে। আমরা টিম হিসেবে কাজ করেছি এবং আমাদের টার্গেটে ছিল যে এনিহাও এই ম্যাচটা হচ্ছে জয় করা, কারণ এটা হচ্ছে আমাদের চ্যাম্পিয়ন ট্রফি ডিসাইডেড ম্যাচ। সো আমরা ওভাবে প্রিপেয়ার হয়ে আসছি। এই ম্যাচ জিতে শিরোপার পথে অনেকটাই এগিয়ে থাকলো বসুন্ধরা কিংস। আর ম্যাচ শেষে হয়েছে কিংসের জার্সিতে সাবিনার 50তম গোলের উদযাপন। মাহফুজুল ইসলাম, নিউজ 24, ঢাকা। শেষ করব মহামারীর মধ্যে ব্যতিক্রমী এক উদ্যোগের খবর দিয়ে। করোনাকালে মানবতার সেবায় উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে মেহমানখানা। অভুক্তদের মুখে তুলে দিচ্ছে বিনামূল্যে খাবার। একদল তরুণ তরুণী প্রতিদিন প্রায় 3000 অতিথির হাতে পরম যত্নে পৌঁছে দেন মেহমানখানায় রান্না করা খাবার। বিস্তারিত জানাচ্ছেন ফাতেমা কাউসার। 3000 মেহমানের রান্নার আয়োজন, আর তাই নাওয়া খাওয়া বাদ দিয়ে কেউ পেঁয়াজ, কেউ মুরগি, কেউ আবার পরিষ্কার পরিচ্ছন্নের কাজে ব্যস্ত। প্রতিদিন দুপুর থেকে শুরু হয় পঞ্চম শ্রেণীতে পড়া মিমসহ 20 থেকে 25 জন স্বেচ্ছাসেবীর এমন ব্যস্ততা। বিকেল 5টা থেকে আসতে শুরু করবেন মেহমানরা, আর তাই কাটাকুটি শেষে রান্না চুলায়। রোজার তুলনায় মেহমানখানায় অতিথির সংখ্যা বেড়েছে, সেই সাথে বেড়েছে স্বেচ্ছাসেবীর সংখ্যাও। ভালো লাগে যখন একটা রিক্সাওয়ালা মামা বলে যে মামা আপনাকে অনেক ধন্যবাদ, আপনার খাবার দিলেন, আমি খুব খুশি। 2000 2500 রান্নার পরেও যখন যারা ফেরত যায় তখন খুব খারাপ লাগে যে আমরা তাদেরকে দিতে পারছি না। সবার হাতে আমি শরবত দিতাম, ওরা যখন শরবতটা খাইতো ওদের মুখে হাসিটা দেখে আমার অনেক ভালো লাগতো, আমার ভিতর থেকে আনন্দ আসতো। মানুষের যদি বেশি চাপ দেখি আমরা, তখন আমরা আমাদের প্রস্তুতি থাকে, আমরা সাথে সাথে পাতিল খালি হলে আবার বসায় দিই। প্রথমে ব্যক্তি উদ্যোগে টাকা দিয়ে মেহমানখানা চালু হলেও সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে বর্তমানে বেড়েছে এই শুভাকাঙ্ক্ষীর সংখ্যাও। এমন অনেক দিন গেছে যে কালকে কি করব, কালকে কোত্থেকে চাল ডাল আনবো, এটা চিন্তা করতে গিয়ে আমি রাত্রে না খেয়ে ঘুমাই যেতাম। এরা সবাই মেহমান, এরা ছোট কাজ করে কিন্তু ওরা সম্মানের সাথে বাঁচে, সম্মানের খাবারটা সম্মানের সাথে খায়। কোনোদিন কারো দুয়ারে যায়নি এই মহামারীর আগে। এরা হচ্ছে পরিস্থিতির শিকার। খাবারের আশায় 4টা থেকে শুরু হয় অনাহারী এমন মানুষের আনাগোনা। তারপর লাইনে দাঁড়িয়ে স্বাস্থ্যবিধি মেনে সবার হাতে পৌঁছে যায় মেহমানখানার রান্না করা খাবার। দিন শেষে তৃপ্তি নিয়ে ঘরে ফিরে যান মেহমানখানার উদ্যোক্তারাও। এই যে রিক্সা চালায় আইসে এনে খিচুড়ি দিব, একটু খামু, খায়া আবারও চালাম। অনেক কষ্ট,
বাসা ভাড়া দিতে পারতেছি না। টপিক আছে, আরো টপিক হোক, যতজন আসে অতজন দিয়ে খাওয়াইতে পারেন। ওই জায়গার খিচুড়ি সে মজা লাগে, প্রতিদিন এই খাইতে পেটে খিদা লাগলে এই জায়গায়। সরকারের পাশাপাশি সারা দেশের বিত্তবানদেরও নিজেদের সামর্থ্য মতো নিজ নিজ এলাকায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান এসব তরুণদের। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা। শেষ করব সংবাদ, তার আগে শিরোনামগুলো আরো একবার। পরিবেশ বান্ধব সবুজ কারখানা তৈরিতে শীর্ষে বাংলাদেশ, ধারে কাছেও নেই প্রতিযোগী দেশগুলো, তবুও মেলে না কাঙ্ক্ষিত দাম, ব্র্যান্ডিং জরুরি। শিথিল বিধিনিষেধের আগে অস্বাভাবিক সড়ক মহাসড়ক, ঈদের পর আবারও কঠোরতা, দরিদ্রদের জন্য অর্থ বরাদ্দ প্রধানমন্ত্রীর। মডার্নার টিকাদান শুরু, শিগগির 29 লাখ ডোজ আসছে জাপান থেকে, পুরো জুলাইয়ে খুলছে না সীমান্ত, দেশে আরও 203 প্রাণহানি, নতুন শনাক্ত 12,000-এর বেশি। ভুয়া সনদ প্রদান, প্রাভা হেলথের বিরুদ্ধে সাবেক আইনমন্ত্রীর পরিবারের অভিযোগ খতিয়ে দেখছে স্বাস্থ্য বিভাগ, প্রমাণ পেলে ব্যবস্থা। এবার খোলা জায়গায়ও হবে ঈদ জামাত, সারা দেশে বসবে কোরবানির পশুর হাট, বয়স্ক ও শিশুদের প্রবেশে কড়াকড়ি, বেচাকেনা হবে অনলাইনেও। করোনার মধ্যে নতুন আতঙ্ক, ডেঙ্গুর প্রকোপ, 24 ঘন্টায় রাজধানীর হাসপাতালে ভর্তি 48 জন, প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান। এবং জিম্বাবুয়ে প্রস্তুতি ম্যাচ খেলতে আজ মাঠে নামছে টাইগাররা, দলীয় অনুশীলন, ফুটবলে বড় জয়, লিগ শিরোপার আরও কাছে বসুন্ধরা কিংসের মেয়েরা। নিউজ 24 সংবাদ এখন এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।